সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সঙ্গে আছেন এ পর্বে অতিথি হয়ে কবি রেজাউদ্দিন স্টালিন। স্টালিন ভাই কেমন আছেন? ভালো আছে। মানে আপনার শীতের সংগঠন আমার হাতে, এই বইটায় কতদিনের কবিতা আছে? কি এক বছরের কবিতা? মানে কয়টা কবিতা রাখছেন? এটা 64টা কবিতা। মানে সবগুলো কবিতা এই বছরে লেখা হয়েছে? আপনি তো কোনো কবিতা ফেলেন নাই মনে হচ্ছে। নাম কোনো কবিতা ফেলি না, তো ফেলার জন্য লিখি না। মানে যা লেখেন আমি মনে করি তো মানে যা লিখি চেষ্টা করি ভালো হওয়ার। এখন এমনও দেখা গেছে যে কবিতা আমার ভালো লাগছে না, সেই কবিতা কারো ভালো লেগে গেছে, তাহলে সেটা আপনি রেখে দেন? সেটা রেখে দিই, কারণ আমার রুচি এবং পাঠকের রুচির মধ্যে কখনো কখনো তো বিভেদ দেখা দিতেই পারে, পার্থক্য দেখা দেয়, সেই জন্য কখনো কখনো তো সেগুলো রেখে দিতে হয়। স্টালিন ভাই, আমরা আপনার একটা কবিতা পড়ে আসি। এই কবিতাটার নাম কাগজের দুর্গ। শীতের সংগঠন থেকে পড়ছি কাগজের দুর্গ। কাফকা কি জানতেন দুর্গের সৌন্দর্য দেখতে গিয়ে একজন নিরপরাধের ফাঁসি হবে? কে না জানে দুনিয়ার অধিকাংশ দণ্ডিতরা নির্দোষ। লোকটি নিশ্চয়ই সুন্দরের উপাসক। কবি শাসক দুর্গ অস্ত্রের, আর কবির কাগজে। সম্রাটের সৈন্যরা লড়াই করে মৃত্যুর জন্য, কবির অক্ষর বাহিনী বিজয়ের আশায়। ক্ষমতার দুর্গ অস্ত্র বারুদে বিভ্রান্ত, শূন্যতার সারাংশ। আর কাগজের দুর্গ ফোটা ফোটা অক্ষর, ভালোবাসার বনভূৎস। কবিকে যে আপনি সবার উপরে দাঁড় করাচ্ছেন, এটা কি নিজের বংশের প্রতি, কবি বংশের প্রতি আপনার অনুকম্পা, নাকি আসলে আপনি সেটা মনেই করেন, বিশ্বাস করেন মনে প্রাণে? আমি বিশ্বাস করি যে একজন কবি একটা যে জায়গায় দাঁড়িয়ে সে থাকে, সে একটা নির্লোভ জীবন যাপন করে। এই কারণে যে তার এই কবিতা লেখার পেছনে তার প্রাপ্তি খুব কম। এই বৈষয়িক প্রাপ্তির বাইরে দাঁড়িয়ে একজন মানুষ সারা জীবন সে বর্ণ নিয়ে, শব্দ নিয়ে, তার মাতৃভাষা নিয়ে কাজ করে। শুধু কাজ করে সে তার হৃদয়ের কথা বলার জন্যে, তার পাশের যে সমস্ত বিষয়গুলো সংগঠিত হয়, যে সমস্ত ঘটনাগুলো ঘটে, অতীতে যেগুলো ঘটেছে, এগুলোর মধ্য থেকে সে তার নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে চায় এমনভাবে তা যেন মানুষের, সমাজের এবং জীবনের কাজে ব্যবহার করা যায়। এবং এই একটা কবিতা ভালো লাগানোর জন্য সারা জীবন ধরে একজন কবি কবিতা লেখে। আমি মনে করি যে শুধু এরকম একটা কবিতা লেখার জন্য যে মানুষ সারা জীবন ছুটছে, সে যে কোনো মানুষের চেয়ে অনেক বড়। আপনার যে কবিতার যাত্রা পথ, দীর্ঘ যাত্রা, আপনার এই যাত্রা পথে মানে আপনি কি কি দেখে এলেন? আসলে আপনার এখন নিজের শুরুর দিকে তাকালে কি মনে হয়? মনে হয় শুরুটা খুব আনন্দময় ছিল, এই কারণে যে একটা ভালো কবিতা যদি লিখতে পারতাম, তার চেয়ে আনন্দের আর কিছু ছিল না। মনে হয় বিশ্বটাকে জয় করে ফেললাম। একটা কবিতা যদি ছাপা হতো বাংলাদেশের কোনো ভালো কাগজে কিংবা ভারতের দেশ পত্রিকায়, মনে হতো আমার চেয়ে বড় কবি আর কেউ নেই। তো এই যে আনন্দ, ছাপার অক্ষরে দেখার আনন্দ, একটা ভালো কবিতা লিখে মানুষের সামনে পাঠ করার যে আনন্দ, সে আনন্দ আমি আর কোনো কিছুতে কোনোদিন পাইনি। এখনো পর্যন্ত একটা ভালো কাগজে একটা লেখা ছাপা হলে আমি ঘুরে ফিরে বারে বারে দেখতে থাকি। না, সেটা দারুণ। আপনার লেখালেখির প্রক্রিয়াটা আসলে কেমন? প্রতিদিন আপনি লেখেন, রুটিন করে লেখেন, না নাকি কখনো লিখি না, নাকি আসলে তাগিদ থেকে লেখেন? আমি হয়তো অনেকদিন লিখি না, যে হঠাৎ একটা লাইন কখনো মানে ঝলসে ওঠে কিংবা ঝিলকে ওঠে, বিদ্যুৎ প্রভার মতো একটা স্পুলিংয়ের মতো একটা লাইন আসে ভেতরে। সেই লাইনটাকে যদি আমার ভালো লাগে, মনে হয় এটা কবিতার উপযোগী একটা লাইন, সেটাকে আমি এলাবোরেট করতে থাকি, আরও অন্য অন্য অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে দিই এবং সামঞ্জস্যভাবে যুক্ত করি। আমি বলি যে আমরা যারা 80-র দশক পর্যন্ত কবিতা লিখেছি, 60-70 দশকে, তারা আমরা রক্ষা করতাম যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা পূর্বাপর যেন একটা সম্পর্ক থাকে, সন্নিহিতিটা। হ্যাঁ, সন্নিহিতি থাকে, এবং দূরবর্তী একটা উল্লম্ফন থাকলেও সেই উল্লম্ফনও যেন মানে আমার সেই বক্তব্যের ছেদ না ঘটায়, মানে একদম পরম্পরাটা যেন নষ্ট না হয়। আপনি কি মনে করেন আপনার কবিতা, যারা কবিতার পাঠক, যারা এই সময়ে লেখালেখি করছেন, কবি, তারা কি গ্রহণ করলো আপনার কবিতা? আসলে গ্রহণ সবাই করে না, কেউ কেউ তো নিশ্চয়ই করে, এবং আমি খুব নির্বাচিত পাঠকে বিশ্বাস করি। কিন্তু পাঠককে সন্তুষ্ট করার জন্য আমি যদি আমার মাত্রা কমিয়ে আনি, কিংবা আমি যদি আমার কবিতার যে বৈশিষ্ট্য সেগুলোকে আমি শিথিল করে দিই, তাহলে সে কবিতার যে আমি বলবো শিল্পমান, সেটিকে বিনষ্ট করা হয়। স্টালিন ভাই, আমার আপনার কাছে একটা জানতে চাওয়া আছে, আপনার কাছে কবিতা কি? আমি মনে করি যে বিষয় কবিতাকে অনেক সময় নিয়ন্ত্রণ করে।
এবং আমার কবিতার বিষয় যদি স্ট্রং না হয় তাহলে সেই কবিতাটা ধোপে টেকে না। সেজন্য প্রত্যেকটা কবিতার মধ্যে যদি ছোট ছোট গল্প থাকে আমি মনে করি তাহলে পাঠক দীর্ঘদিন মনে রাখি। আমি যেন চেষ্টা করেছি আখ্যানধর্মী কবিতা লেখার, যে কবিতার মধ্যে গল্প থাকে সেই কবিতা কিন্তু দীর্ঘদিন যায়, মানে মানুষের মনে রাখার লোভ আপনারা। অবশ্যই নিশ্চয়ই মানুষ তো মনে রাখার জন্যই, এবং যে জন্য রবীন্দ্রনাথ বলছেন আদি হতে শতবর্ষ পরে পরিচয় করে আমার কবিতা খানি কৌতূহল। সালিম ভাই, আপনি তো শুধু কবিতা লেখেন না, আপনি অনেক ধরনের কাজ করেন এবং আপনার সেই অনেক ধরনের কাজগুলো আপনাকে আপনার কবিতাকে সাপ্লিমেন্ট করে কিনা, সমর্থন করে কিনা? কবিতাকে সমর্থন করার আর কেউ সমর্থন করে না। কবিতা খুব একটা ভয়ঙ্কর জিনিস। সে একটা আলতাফ শামসুল হক বলেছেন খুব অভিশপ্ত জীবন। আমি সেটা বলি না, তো আমি বলি সেটা আনন্দময় জীবন, কিন্তু কবিতাকে সাপ্লিমেন্ট করে খুব কম। মানে আমি যাই করি না কেন সেটা কবিতা এত সময় দাবি করে, এত নিবিষ্টতা দাবি করে যে একমাত্র ঘরের স্ত্রীও সাপ্লিমেন্ট। হ্যাঁ সালিম ভাই, আপনার সাথে কথা বলা খুবই আনন্দের। আমি একটু জানতে চাই, এই যে দীর্ঘ সময় কবিতা আপনাকে কি কি দিল আর কি কি নিল, ছোট্ট করে যদি বলেন। নিল, আমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তারা কিন্তু অনেক বড় লোক, ব্যবসায়ী এবং শত শত কোটি টাকার মালিক, কিন্তু আমি আর ওদের সঙ্গে যাইনি। আমি কবিতার সঙ্গে থাকতে চেয়েছি। আমি কবিতার সঙ্গে এই জন্য থাকতে চেয়েছি যে একটা অমরত্বের লোভ আমার মধ্যে আছে। জন্ম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের দেশে, যশোরে। আমি দেখেছি যে সে জমিদারের ছেলে ছিল, তার তো কোনো অভাব ছিল না, কিন্তু সে শুধু কবি হতে চেয়েছিল। কবি হিসেবে সে বেঁচে আছে এবং এরকম অসংখ্য জমিদার ভেসে গেছে, নামও পৃথিবীর কেউ মনে রাখে না। তাকে কে মনে কেউ মনে রেখেছে? আমরা ওই সেই নিরীহ একজন মানে একটু বহেমিয়ান লোরকাকে মনে রেখেছি, পাবলো নেরুদাকে মনে রেখেছি। সে কত দূরে বাড়ি, কেন? যে সে আমার হৃদয়ের মধ্যে একটা বাড়ি তৈরি করে দেয়, যেখানে আমি নির্বিঘ্নে খুব দুশ্চিন্তাগ্রস্ত হলেও অনেক দুঃসময়েও সেই বাড়িতে আমি বসবাস করতে পারি। আপনার কবিতার গুণে নিশ্চয়ই আমাদের ভাবিকালের পাঠকরাও আপনাকে মনে রাখবে। আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে আসলে র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। আপনার জন্য প্রশ্নটা হলে, আপনি যদি আপনার জীবনের যে কোনো সময়, ধরা যাক 80 দশকের শুরুতে আপনি ফিরে যাইতেন, তখন আপনি নিজেকে কি পরামর্শ দিতেন? আমি পরামর্শ দিতাম যে আমার পাঠকরা 10 বছর 20 বছর আমার মৃত্যুর পরে তারা কি করছে, আমাকে স্মরণ করছে কি করছেন। কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে আমরা যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার রাউন্ডে রেজাউদ্দিন স্টালিনের জন্য আমাদের প্রথম শব্দ প্রেম। প্রেম চিরায়ত, এবং আমি প্রেম ভালোবাসি। বিরহ। বিরহ খুব কষ্টকর, আমি ভুলতে চাই না। প্রকৃতি। প্রকৃতি ছাড়া মানুষ বাঁচে না। সময়। সময় একটা আপেক্ষিক। স্বপ্ন। স্বপ্ন দেখতে চাই সারা জীবন ধরে। মৃত্যু। মৃত্যুতে বিশ্বাস করি না। যুদ্ধ। সারা জীবন ধরে যুদ্ধ করতে চাই। শান্তি। শান্তি বলে কিছু নেই পৃথিবীতে। অভ্যুত্থান। প্রতিটি দিন একটা অভ্যুত্থান দরকার একজন কবি। মানবতা। খুব বিপন্ন শব্দ পৃথিবীতে। অন্ধকার। আলোর প্রতিপক্ষ। আলো। আলোর খুব দরকার, কারণ তা অন্ধকারের প্রতিপক্ষ। নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা খুব উপভোগ করি। বিপ্লব। বিপ্লব খুব ক্লিশে একটা শব্দ। কৈশব। অনিবার্য একটা শব্দ যা আমার খুব প্রয়োজন। আত্মা। আত্মা অবিনশ্বর। সমাজ। সমাজ ভাঙে এবং গড়ে, সেটা নদীর মতো। কবি। পৃথিবীর সবাই কবি, যারা কবিতা লেখে তারাও, কিংবা যারা লেখে না তারাও। ভ্রমণ। ভ্রমণ আরামপ্রদ হোক, স্মৃতি। বিশ্বাসঘাতক। সাহিত্যের দলবাজি। সাহিত্যের দলবাজি ছিল, থাকবে, থাকা উচিত। আশা। আশা করি, কিন্তু আশা মেটে না। ভয়। ভয় মানুষের সবচেয়ে নিকটতম আত্মীয়। রেজাউদ্দিন স্টালিন খুব বিভ্রান্তিকর। মানে রেজাউদ্দিন স্টালিন খুব বিভ্রান্তিকর। পাঠকরা নিশ্চয়ই তাকে বুঝতে চেষ্টা করবেন, এই বিভ্রান্তি থেকে বুঝে নিয়ে নেবেন রেজাউদ্দিন স্টালিনকে। সালিম ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কপির আমন্ত্রণে কথা বলছিলাম কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।